ডিয়ার স্টুডেন্টস, আজ আমি ইউটিউব চ্যানেলে ক্লাস 10-এর প্রথম ভিডিও ছাড়ছি। যদিও এটা আমার ক্লাস 10-এর প্রথম ভিডিও, কিন্তু তোমাদের এটা হচ্ছে লাস্ট লেসন দ্য স্নেল কবিতা দিয়ে আমি শুরু করছি। পরবর্তী ভিডিওগুলো আমি তোমাদের সেন্ড করতে বা শুরু করব। আমার এই চ্যানেল তোমাদের ভালো লাগবে কিনা জানি না, কারণ প্রথম দিন। ভালো লাগলে দেখবে। এই স্নেল কবিতায় তোমরা প্রথমেই দেখবে আমি যে থাম্বনেলটা ইউজ করেছি সেটা একটু অদ্ভুত ধরনের। কেন করেছি সেটা লাস্ট পর্যন্ত তোমাদের ওয়েট করতে হবে, তবেই তোমরা বুঝতে পারবে। মূল কথায় আসা যাক। এই দ্য স্নেল কবিতাটি তোমরা যেমন দেখছো অরিজিনালি তা নয়। এখানে শুরুতেই দেওয়া আছে যে এটা হচ্ছে একটা স্নেলের প্রাইভেট জীবন। অফকোর্স এটা একটা প্রাইভেট জীবন, তার ব্যক্তিগত জীবন। কিন্তু ব্যক্তিগত জীবনের অন্তরালে আড়ালে কবি আমাদের অনেক কথা বলেছেন। আমি ছোট ছোট টুকরো টুকরো গল্প দিয়ে তোমাদেরকে এই কবিতাটা পরিষ্কার করে দেব। যত সহজ ভাবছো কবিতাটা তত সহজ নয়, যদি তার ভিতরে যাওয়া যায়। দেখো ভালো লাগে কিনা। দেখো, প্রথমে একটু কবি সম্পর্কে বলে নিই। দ্য স্নেল এই কবিতাটি ইংলিশ কবি উইলিয়াম কুপারের লেখা, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1731-এ এবং মারা গিয়েছিলেন 1800-তে। তিনি ছিলেন রোম্যান্টিক পিরিয়ডের কবি, কারণ সেই সময়ে নেচার নিয়ে যারা কবিতা লিখতেন তাদের বলা হতো রোম্যান্টিক পিরিয়ডের কবি বা রোম্যান্টিক এজের কবি। তিনি অন্য কবিদের মতো লেখেননি, কারণ এখানে একটা ক্ষুদ্র প্রাণী স্নেলকে নিয়ে তিনি কবিতাটা লিখেছেন। যে স্নেলকে সাধারণত আমরা জানি এমনই একটা প্রাণী যে আমাদের ঘরের মধ্যে ঢুকে গেলে গা একেবারে ঘিনঘিন করে ওঠে, প্রচণ্ড বিরক্ত ফিল করি, এমনকি সেই জায়গায় আমরা জল ঢেলে দিই। আর সেটাকেই তিনি খুব সুন্দর করে ক্যারেক্টারাইজেশন করে তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। এটা তার কবিতার একটা বিশেষত্ব বলা যেতে পারে। আমার ব্যক্তিগত চিন্তা ভাবনায় এই স্নেল আমাদেরকে যা শিক্ষা দিয়ে যাচ্ছে, যদিও আমি এটা লাস্ট দিনে আলোচনা করব, তাতে বোঝা যাচ্ছে এই স্নেল কিন্তু সাধারণ কোনো প্রাণী নন। তিনি হচ্ছেন একজন গ্রেট প্রফেসর, ফিলোসফির প্রফেসর। শুধু ফিলোসফির প্রফেসর নন, তিনি প্রফেসরের প্রফেসর। অর্থাৎ তিনি হলেন একজন বিশাল বড় দার্শনিক এবং বিশাল বড় একজন হারমিট, অর্থাৎ সন্ন্যাসী, যার কাছ থেকে আমাদের প্রচুর কিছু শেখার আছে। এই কবিতায় আমরা পাচ্ছি বর্তমান সময়ের একটা খুব সুন্দর সুইটেবল একটা প্রয়োগ। কারণ বর্তমান সময়টা হচ্ছে ডিপ্রেশনের সময়। মানুষ যত এগিয়ে চলেছে ডিপ্রেশন তাকে গ্রাস করে নিচ্ছে, তার মনে শান্তি বলে আর কোনো কিছু নেই। কিন্তু এই স্নেল কবিতায় স্নেলকে যদি আমরা ফলো করি এবং যদি স্নেলের চরিত্রকে আমরা যদি নিজের জীবনে প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের জীবনে শান্তিতে ভরে উঠবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তবেই আমরা সাকসেসফুল মানুষে পরিণত হতে পারবো। তাহলে স্নেল আমাদেরকে শেখাচ্ছেন কি করে জীবনে সাকসেসফুল হওয়া যায় এবং কি করে জীবনে চরম শান্তি পাওয়া যায়। এটা হচ্ছে এই কবিতার বিশেষত্ব। আমি টুকরো টুকরো গল্প বলবো মাঝে মাঝে একটা করে, দিয়ে কবিতাটা আলোচনা করব। দেখো, প্রথমেই আমরা আসি। কবিতার শুরুতেই কবি বলেছেন স্নেল কিভাবে কোথায় থাকে। তিনি বলছেন টু গ্রাস,
or leaf or fruit or wall। অর্থাৎ একটা স্নেল, একটা শামুক, স্নেল কথার মানে হলো শামুক। একটা শামুক কোথায় থাকে? টু গ্রাস, ঘাসের আগায়, অগ্রভাগে, অর লিফ অথবা পাতার অগ্রভাগে, অর ফ্রুট অথবা ফলের মধ্যে আটকে থাকে, অর ওয়াল অথবা বাড়ির যে ওয়াল, দেওয়ালে আটকে থাকে। কিভাবে আটকে থাকে সেটাই হচ্ছে মেন এখানকার ঘটনা। সে আটকে থাকে, দ্য স্নেল স্টিক্স ক্লোজ। ফোকাস মারো এই জায়গাটায়, এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন এই ফার্স্ট স্ট্যাঞ্জার মধ্যে। কিভাবে আটকে থাকে? দ্য স্নেল স্টিক্স ক্লোজ, অর্থাৎ সে ভীষণ দৃঢ়ভাবে আটকে থাকে, চিপকে থাকে। আর যেহেতু সে দৃঢ়ভাবে আটকে থাকে, তাই নর ফিয়ার্স টু ফল, তার পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না, সম্ভাবনা থাকে না। আগে এই লাইনটা আমি তোমাদের আগে বুঝিয়ে দিই, তারপরেরটুকু ব্যাখ্যা দিচ্ছি। তার মানে কবি বলতে চাইছেন যে একটা স্নেল যেরকম ভাবে ঘাসে, পাতায়, ফ্রুট, ওয়াল ইত্যাদি জায়গায় খুব তীব্রভাবে চিপকে থাকে, আটকে থাকে, আমাদের ঠিক সেরকমভাবেই থাকতে হবে। তাহলে আমরা স্নেলের মতো কোনোদিন পড়বো না, পড়ার ভয় থাকবে না। কিন্তু আমার এই কথাটার মানে কিন্তু তোমরা আবার উল্টোভাবে নিয়ে নিও না, যে আমি বলতে চাইছি যে তোমরা গাছ দেখলেই ঝুলতে শুরু করে দাও স্নেলের মতো, তা কিন্তু নয়। যদি আমরা স্নেলের মতো এরকম জীবনযাপন করতে পারি, তাহলে আমাদের নট ফিয়ার্স টু ফল, পড়ার কোনো সম্ভাবনা থাকবে না। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, তাহলে গোটা বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। রাম এবং রবি দুই বন্ধু, এরা একই সঙ্গে উপার্জন শুরু করে, দুজনের বয়স একই। রাম সততার পথ ধরে ইনকাম করে, সে সৎ পথের যাত্রী। আর এ করাপশনের পথ ধরে চলতে শুরু করে, অসৎ পথে জীবনযাপন করতে শুরু করে। এবার আমরা জানি অসৎ পথে জীবনযাপন করলে তার ইনকামও যথেষ্ট পরিমাণে হবে। রবি এ শিকারে ঘোরাফেরা করে, কিন্তু তার বন্ধু পায়ে হেঁটে এবং সাইকেলে চেপে যাতায়াত করে। রবি এসি রুমে ঘুমোয়, আর এ একটা সাধারণ কটেজে ঘুমোয়। রবির ঘরে সাফিসিয়েন্ট, প্রচুর পরিমাণে ভালো ভালো খাবার দাবার এবং ড্রিঙ্ক আছে, আর এর পর্যাপ্ত পরিমাণে খাবার দাবার নেই। এবার 25 বছর ওদের জীবন চলে যাওয়ার পর, যখন দুজনের বয়স মোটামুটি 45 বছর হয়ে গেল, তখন এরা দুজনেই নিজের নিজের লাইফে অভ্যস্ত হয়ে পড়ল। একটা সময় গিয়ে দেখা গেল যে উল্টো পাল্টা খাবার দাবার খাওয়ার জন্য, উল্টো পাল্টা ড্রিঙ্ক করার জন্য এর জীবনে নানান ধরনের রোগ ব্যাধি একে আক্রান্ত করে ফেলল। কিন্তু রাম কিন্তু কোনো রকমভাবে আক্রান্ত হলো না, কারণ সে একটা নির্দিষ্ট নিয়মে তার জীবনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছিল। একটা সময়ে গিয়ে তার শরীরে নানান রোগ ব্যাধি আসার জন্য ডাক্তার তাকে বলছে, রবিকে বলছে যে তুমি আর এসি রুমে ঘুমোতে পারবে না, তোমাকে মাদুর পেতে ঘুমোতে হবে। কিন্তু দেখা যাচ্ছে মানুষ সব চেঞ্জ করতে পারে, তার অভ্যেস চেঞ্জ করতে পারে না। এখন তার ঘরে এত সুন্দর ঘুমানোর জায়গা আছে, তোষক আছে, গদি আছে, কিন্তু সে মাটিতে যখন মাদুর পেতে ঘুমোবে, তখন সে আর ঘুমোতে পারছে না। এর ঘরে যখন প্রচুর খাবার আছে, তখন সে নানান রকম রেস্ট্রিকশনসের শিকার হচ্ছে ডাক্তারের কাছ থেকে, সে খেতে পারছে না। তাহলে ভেবে দেখো, খাবার আছে, খেতে পারছে না, ঘুমানোর ভালো জায়গা আছে, ঘুমোতে পারছে না, এসি কার আছে, কিন্তু তাকে পায়ে হেঁটে তাকে যাতায়াত করতে হচ্ছে। তাহলে ভেবে দেখো, যে মানুষটা 25 বছর এরকম সুন্দর জীবনযাপন করলো, আজকে তার জীবনে একটা পতন শুরু হয়ে গেল। কিন্তু রামের জীবনে যেমন ছিল সেরকমই একটা নর্মাল জীবনযাপন কিন্তু এখনো পর্যন্ত আছে, কোনো রকম ছন্দপতন হয়নি। রবির হাতে যেহেতু প্রচুর টাকা ছিল, তাই ছেলেকে যেমন খুশি টাকা দিয়ে চলে গিয়েছে, তাই ছেলেও আস্তে আস্তে মিসলিড হয়ে গিয়েছে, খারাপ পথে চলে গিয়েছে। কিন্তু রাম তার ছেলেদেরকে যথেষ্ট টাকা দিতে পারেনি, সে স্বাভাবিক জীবনযাপনেই ছিল, সে ভালো আছে। বাবা মায়েরা ছেলে মেয়েদেরকে কেন টাকা পয়সা বা ভালোভাবে মানুষ করার চেষ্টা করে? তাদের উন্নয়নের জন্য।
কিন্তু যখন দেখা গেল সে তার নিজের জীবনে সুখ ভোগ করলো, কিন্তু আজকে সবকিছু থাকা সত্ত্বেও কোনো কিছু ভোগ করতে পারছে না, এমনকি নিজের ছেলেটাকেও সে মানুষ করতে পারলো না, ছেলেটাও খারাপ পথে চলে গেল, তখন এর চেয়ে দুঃখের দিন একটা বাবা মার কাছে আর কি হতে পারে? কিন্তু দেখো, রামের জীবনে কোনো রকম ছন্দপতন হয়নি, তার জীবনটা যেমন ছিল ছন্দের মধ্যে আছে। তাহলে তোমরা এবার বিবেচনা করে দেখো, এদের দুজনের মধ্যে কে সুখী, রাম না রবি? কারণ যদি সুখী হতো, তাহলে এখন প্রশ্ন চলে আসতো, তাহলে আমরা সৎ পথে কেন থাকবো, আমরা অসৎ পথে ইনকাম করব, তাহলে জীবনে সবকিছু পাবো। কিন্তু এই অসৎ পথে থাকার জন্য তার জীবনের সব শেষ হয়ে গেল, আর এর জীবনে একটা যেমন গতি ছিল সেরকমই থাকলো। তাই বলা হচ্ছে, কোনো মানুষ যদি সৎ পথে চলে, তাহলে তার জীবনে ছন্দপতন হবে না, একটা নর্মাল ভাব জীবনের মধ্যে থেকে যায়। আর যে উল্টোপাল্টাভাবে করাপশনের পথ ধরে চলাফেরা করবে, তার জীবনের পতন নিশ্চিত, আজ হোক অথবা কাল। সেটা হয়তো আমরা দেখতে পাই না বলে অনেক সময় বলি যে অসৎ পথে ও খুব ভালো আছে, আর সৎ পথে তুই করলি কি? এটাই আমাদের জীবনের সবচেয়ে ভুল ধারণা। আর এইখানেই এই কবিতায় বলা হয়েছে, স্টিক ক্লোজ টু, মানে সৎভাবে শক্ত করে আদর্শকে চিপকে ধরে থাকো, তাহলে তোমার জীবনে কোনোদিন ছন্দপতন হবে না। নট ফিয়ার্স টু ফল। আশা করছি পরিষ্কার হয়ে গিয়েছে। অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল, অর্থাৎ একটা স্নেল এমনভাবে বেড়ে ওঠে যেন মনে হয় সে এবং তার বাড়ি যেন একসঙ্গে বেড়ে উঠেছে। এখানে স্নেলের বাড়ি বলতে বোঝানো হয়েছে তার উপরে শক্ত আবরণ বা খোলস, যেটাকে একটা স্নেলের বডি থেকে কোনোদিন আলাদা করা যায় না। স্নেল সেখানেই আশ্রয় নেয়, তাই স্নেল যেখানে যায় তার বাড়ি কিন্তু তার সঙ্গে সঙ্গে সেখানে চলে যায়। তার মানে কবি আমাদেরকে সেটাই বলতে চেয়েছেন, প্রয়োজন বিশেষে তোমাদেরকেও গৃহত্যাগ করতে হতে পারে চরম সাফল্য অর্জন করার জন্য বা জীবনে শান্তি পাওয়ার জন্য। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আগে একটা গল্প বলি, শোনো। তোমরা নিশ্চয় রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি কবিতাটা পড়েছ, যেখানে আমরা জানি যে গ্রামের জমিদার উপেনকে বলেছিলেন যে উপেন, তোমার ওইটুকু যে ভিটে মাটি আছে সেটা তুমি আমাকে দিয়ে দাও, তোমার বাড়িটাকে, তাহলে কি হবে, আমি একটা সুন্দর বাগান বানাতে পারি। তখন উপেন রিকোয়েস্ট করেছিলেন জমিদারকে যে আপনি যদি আমার এই বাড়িটা নিয়ে নেন, তাহলে আমি একেবারে ভিখিরি হয়ে যাব, কারণ এটা আমার 14 পুরুষের ভিটে, আর আমি এটা কি করে দিই, শুধু আপনি একটা বাগান বানাবেন বলে। তখন তিনি বললেন ঠিক আছে, দেখা যায়। তিনি কোর্টে কেস করলেন এবং অর্থের জোরে তিনি সব তার যা কিছু প্রপার্টি ছিল সবকিছু ছিনিয়ে নিলেন। উপেন রাতারাতি পথের ভিখারি হয়ে যায় এবং তারপর সে রাস্তায় চলে যায়। এইভাবে উপেন রাস্তায় রাস্তায় যেখানে গাছ পায় বা কোনো কিছু পায়, সেখানেই সে সেই ভ্যাগাবন্ডের মতো সে বসবাস করতে শুরু করে এবং জীবনের 20টা বছর তার এইভাবে কেটে যায়। বড় বড় মুখে দাড়ি হয়ে যায়, একেবারে ভিখিরির মতো অবস্থা। তখন একদিন উপেন বললেন যে ভগবানের অনেক দয়া আমার উপর, কারণ এতদিন ছিলাম ছোট্ট একটা বাড়ির মধ্যে, অশান্তিতে কাটিয়েছি জমিদারের সঙ্গে, আর আজ ভগবান আমাকে দয়া করে গোটা বিশ্বটাই লিখে দিয়েছেন, কারণ গোটা বিশ্বই আজ আমার বাড়ি। তার মানে ভেবে দেখো, ত্যাগেই শান্তি। ক্লিয়ার? তাই বলছে যখন যেখানে যাবে প্রয়োজন পড়লে তোমাকে তোমার নিজের আশ্রয়কে ছেড়েও অন্য জায়গায় চলে যেতে হতে পারে, স্যাক্রিফাইস করতে হতে পারে। আমার এই কথাটাকে আবার ভুলভাবে ধরে নিও না যে আমি তোমাদের বলছি যে তোমরা পিঠে একটা ঝোলা নিয়ে আর হাতে মাদুর নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ো বাড়িঘর ছেড়ে দিয়ে। একটা কথা আছে না, থাকলো ঝোলা চললো ভোলা, এ ভোলা ভাতের ভরসা করে না ভোলা, সেরকম কিন্তু নয় এটা। বেশ, দেখো সেকেন্ড স্ট্যান্জা, উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস, সে তার বাড়ির মধ্যে সিকিউর হি হাইডস, সে নিরাপদে লুকিয়ে পড়ে। সিকিউর মানে নিরাপদ, হাইডস মানে লুকিয়ে পড়ে। সে তার বাড়ির মধ্যে নিরাপদে লুকিয়ে পড়ে। কখন লুকিয়ে পড়ে?
হোয়েন ডেঞ্জার, ডেঞ্জার কথার মানে বিপদ, ইমিনেন্ট বিটাইটস, ইমিনেন্ট মানে হচ্ছে আসন্ন, যা এগিয়ে আসছে। যখন কোনো বিপদ এগিয়ে আসছে, আর বিটাইটস মানে ঘটা, কোনো ঘটনা ঘটা, তার মানে যখন সে বুঝতে পারে কোনো একটা বিপদ তার দিকে এগিয়ে আসছে। কি ধরনের বিপদ? অফ স্টর্ম, হয়তো কোনো ঝড়ঝঞ্ঝা, অর আদার হার্ম, অথবা অফ বিটাইটস, আদার হার্ম বিটাইটস অফ ওয়েদার, অথবা আবহাওয়াজনিত কোনো বিপদ। তার মানে ধরো একটা স্নেল চলে এসছে, তুমি তাকে এমনি করে আঙুলে করে হোক বা একটা কাঠিতে করে হোক তাকে ফেলে দিলে তুমি। তাই এরকম কোনো বিপদ যখন এগিয়ে আসে, তখন স্নেল কি করে? স্নেল তখন কোনো রকম ভয় পায় না, সে তার সেই ঘরের মধ্যে নিরাপদে আশ্রয় নিয়ে নেয়। আমি আরেকটা স্ট্যাঞ্জা পড়াই, যে দুটোকে একটা গল্প বলে আমি তোমাদের এখানে ফিনিশ করব। বলছে, গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ। হর্ন বলতে বোঝানো হয়েছে তার যে দুটো সুর থাকে, যেটাকে আমরা বলি অ্যান্টেনা, তার যদি সেই সুরের মধ্যে মানে অ্যান্টেনার মধ্যে যদি তোমরা হাত দাও, তাহলে দেখবে হালকা টাচ করলে হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, এই উচ্চারণটা হচ্ছে পাওয়ার, বেশ মানে তার আত্মসংবরণ করার ক্ষমতা, মানে নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা তার এত বেশি যে তাকে টাচ করা মাত্র সঙ্গে সঙ্গে হি স্ট্রিংস, স্ট্রিংস মানে কুচকে যায়, হি স্ট্রিংস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার, অর্থাৎ ভীষণ বিরক্তি ফিল করে, এবং বিরক্তি ফিল করে সে তার ঘরের মধ্যে ঢুকে যায়, তবুও সে কোনো রকম প্রতিবাদ করে না। আমরা যদি এরকম জীবনযাপন করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনের সাফল্য নিশ্চিত। কেউ আমাদের সাফল্যকে পায়ে লাত মারতে পারবে না, সাফল্য আমরা পাবোই পাবো। ছোট্ট একটা ঘটনা বলি, শুনে নাও। ধরো সাপোজ আমাদের এই ঝিঙ্কুরাকুর আর এই কিউট বেবি, এই দুজন কোনো একটা বিষয় নিয়ে রাস্তায় ঝামেলায় জড়িয়ে পড়ল। এখন দুজনের মধ্যে চুল ছেঁড়াছিঁড়ি স্টার্ট হয়ে গেল। ঝিঙ্কুরাকুর মানে কিউট বেবি বলছে, দেখবি আমার কত দিদি আছে। ঝিঙ্কুরাকুর সঙ্গে সঙ্গে বলছে, দেখবি আমার কত দাদা আছে। ব্যাস, সঙ্গে সঙ্গে ফোন করলো। কিউট বেবির তরফ থেকে দিদি নাম্বার 1 চলে এলো, আর ঝিঙ্কুরাকুরের তরফ থেকে দাদা নম্বর 1 চলে এলো। লেগে গেল ফাইট, এ জুতো ছোড়ে আর ও হকি স্টিক নিয়ে তারে। ঝামেলাটা কিন্তু বেড়ে গেল। পরে ফোন করলো, ওর মামা চলে এলো, এর কাকু চলে এলো, ওখান থেকে দুটো ছেলে চলে এলো, এখান থেকে দুটো ছেলে চলে এলো। এই ঝামেলা কিন্তু বাড়তেই থাকলো। কিন্তু যদি একতরফা কেউ কোনো কথা না বলে একটু চুপ করে থেকে যেত, বাড়ি চলে যেত, তাদের মধ্যে কোনোদিন কোনো ঝামেলা হতো না। তাই কবি এটাকেই বলতে চেয়েছেন, অকারণ ঝামেলা বাড়ানো মানেই নিজেদেরই প্রবলেম ক্রিয়েট হবে। তাই আত্মসংবরণ করতে শেখো, ঠিক যেরকম ভাবে নিজেকে কন্ট্রোল করে নেয় একটা স্নেল। আসলে আমাদের মধ্যে কন্ট্রোলিং পাওয়ার এত কম যে আমরা খুব সহজেই ঝামেলায় জড়িয়ে পড়ি, আর তাতেই আমাদের সাকসেস থেকে আমরা ছিন্ন হয়ে যাই, আমরা আমাদের কনসেন্ট্রেশন থেকে ছিন্ন হয়ে যাই। আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। আমি আজকে আর দ্বিতীয় পার্টটা পড়াবো না, এখনো 3টে স্ট্যাঞ্জা আছে, তাই এটা আমি সেকেন্ড পার্টে আমি দিচ্ছি। যদি আমার কবিতা পড়ানো তোমাদের ভালো লাগে, কারণ এটাই যেহেতু ক্লাস 10-এর প্রথম কবিতা আমার পড়ানো, তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে এবং এটাকে শেয়ার করবে, তাহলে আমি মোটিভেট হব এবং নতুন কবিতা আবার পড়াবো। গড ব্লেস ইউ।